ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাণান্ত চেষ্টা এবং দেশের কোটি মানুষের প্রার্থনাকে পাশ কাটিয়ে নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে গেল মাগুরার নির্যাতিত সেই ছোট্ট শিশুটি। দুপুর 1টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশু আসিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। একই সাথে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করে দ্রুত বিচার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব, জামায়াত সহ বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনও। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 7 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি। দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোকও জানানো হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, সকালে শিশুটির আরও 2বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। শিশুটির ব্রেনও কাজ করছিল না, রক্তচাপ ও অক্সিজেনের স্তর কমে গিয়েছিল। এরই মধ্যে শিশুটির শরীরে লবণের পরিমাণেও ভারসাম্যহীনতা তৈরি হয়। লবণের চাপ কমাতে ডায়ালিসিস করা হয় বলে জানান সিএমএইচের চিকিৎসকরা। বুধবার সকাল ও রাতে মিলে শিশুটির 4বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর গত শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। বোনের বাড়িতে বেড়াতে যাওয়া 8 বছরের ওই শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করেন শিশুটির মা। শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। হাজারো মানুষের চোখের জলে নিষ্ঠুর পৃথিবীকে বিদায় জানিয়ে সমাহিত হল মাগুরার হতভাগ্য শিশু আসিয়া। সন্ধ্যার আগে ঢাকা সিএমএইচ থেকে হেলিকপ্টার যোগে নিথর দেহে বাড়ি ফেরে আসিয়া। বুকের ধনের এমন চলে যাওয়ায় কান্না থামছে না পরিবারের। মাগুরার নোমানী ময়দানে শোকাবহ পরিবেশে সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। আর এতে অংশ নেয় ঢাকা থেকে যাওয়া প্রতিনিধি দল সহ স্থানীয় হাজারো মানুষ। পরে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় ছোট্ট আসিয়াকে। প্রতিনিধি আশরাফুল মামুন সাগরের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। শুধু পরিবার বা স্বজন নয়, দেশের কোটি মানুষকে দীর্ঘশ্বাসের পাহাড়ে চাপা দিয়ে নিথর দেহে বাড়ি ফিরল হতভাগ্য শিশু আসিয়া। কালেমার চাদরে মোড়ানো কফিনে বের হলো আসিয়ার মরদেহ। দুপুরে মৃত্যুর পর সকল আনুষ্ঠানিকতা সেরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ থেকে হেলিকপ্টার যোগে শিশু আসিয়ার নিথর দেহ নেওয়া হয় মাগুরায়। সেখানে সন্ধ্যা 7টায় নোমানী ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে একটি প্রতিনিধি দল ছাড়াও স্থানীয় হাজারো মানুষ অংশ নেয় এই জানাজায়। সবার কণ্ঠে ছিল দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি। সেই সাথে ভবিষ্যতেও এই ধরনের ঘটনা এড়াতে কঠোর আইন, সামাজিক ও নৈতিক শিক্ষা জোরদার এবং দ্রুত বিচার আইনে এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন জানাজায় অংশ নেয়া নাগরিকরা। এদিকে শিশু আসিয়ার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কাঁদছেন শিশুটির স্বজন ও প্রতিবেশীরা। কজন জড়িত আছে তারা যেন কঠিনতম শাস্তি পায় এবং এরকম ফাঁসি দিক। আসিয়ার দাফনের আগে ওই ধর্ষককারী দাফন, এটা আমরা অবশ্যই চাচ্ছি। দুপুরে আসিয়ার মৃত্যুর খবর তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন, প্রতিবেশী সহ এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আগামী 7 দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, অতীতের 7 থেকে 8 দিনের মধ্যে ধর্ষণের বিচার হওয়া নজির রয়েছে। বিকেলে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ধর্ষণ ও বলাৎকারের মামলাগুলো দ্রুত বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। আগামী রোববারের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধনীর অধ্যাদেশ জারির চেষ্টা করা হবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। শিশু আসিয়ার মৃত্যুতে শোকাহত পুরো দেশ, শোকাহত সরকার।
সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে আসিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের প্রধান উপদেষ্টা গভীর শোক জানিয়েছেন, এটার জন্য আমরা প্রত্যেকে শোকার্ত। সকল প্রক্রিয়া সম্পন্ন করে আগামী 7 দিনের মধ্যে আসিয়া ধর্ষণ মামলার বিচার কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, অব্যাহত শুনানির মাধ্যমে 7 থেকে 8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির রয়েছে। আজকেই পোস্টমর্টেম রিপোর্ট হবে, ডিএনএ রিপোর্ট, এটা একটা প্রক্রিয়া থাকে। আমরা আশা করছি আগামী 5 দিনের মধ্যে পেয়ে যাব। ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে অলরেডি। 12-13 জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। এবং আপনারা জানেন, অতীতে বিচার কাজ শুরু হয়ে দ্রুত 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার, ধর্ষণের মামলার 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। এ বিষয়ে সরকারের কোনো ভুল নেই জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এই ইস্যুকে কেন্দ্র করে দেশে কোনো নৈরাজ্য সৃষ্টি করলে সরকার তা বরদাস্ত করবে না। আমরা আমাদের দায়িত্ব পালন করব। এই ধরনের জঘন্য ঘটনা ঘটে গেলে মানুষের মন দুঃখ বেদনায় ভরে ওঠে। আমরাও মানুষ, আমাদের মন দুঃখ বেদনায় ভরে আছে। আমাদের কর্তব্য কর্মে কোনো রকম অবহেলা হবে না। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন। আমরা এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্যকে আমরা বরদাস্ত করব না। শিশু ধর্ষণ ও বলাৎকারের বিচার দ্রুত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, 5 আগস্টের পর দেশে চালু হওয়া পর্নোগ্রাফির ওয়েবসাইটগুলো শুক্রবার থেকেই বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। আমরা আশা করছি এই আগামী রোববার বা খুব দেরি হলে সোমবার, আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। প্রায় 7 বছরের ব্যবধানে বাংলাদেশে এটি তাঁর দ্বিতীয় সফর। শুক্রবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের এই মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন অ্যান্টনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া লাখো রোহিঙ্গা নিয়ে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের এ মহাসচিব। বিষয়টি নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বইছে উৎসবের আমেজ। নতুন সাজে সেজেছে উখিয়া, মেরামত করা হয়েছে পথঘাট, আশপাশের এলাকা ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। শনিবার ঢাকায় থাকা সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বসবেন জাতিসংঘের মহাসচিব। একই দিন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 6টি সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ বাস্তবায়নের জন্য রাজনৈতিক সংলাপের কোনো দরকার নেই। এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ই বাস্তবায়ন করতে পারে। এ বিষয়ে 30 পৃষ্ঠার একটি ডকুমেন্ট তৈরি করা হচ্ছে। মন্ত্রণালয়গুলো তাদের মতো করে এগুলো বাস্তবায়ন করবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রেস সচিব। ব্রিফিংয়ে প্রেস সচিব আরও বলেন, স্বৈরাচারের সময় 560টি মডেল মসজিদ তৈরি করা হয়েছিল। এতে প্রায় $1 বিলিয়ন খরচ হয়েছিল। এতে অনেক অনিয়মের কথা উঠেছে। এসব অভিযোগ তদন্ত করতে ধর্ম মন্ত্রণালয় কমিটি গঠন করেছে। চিফ অ্যাডভাইজার মহোদয় 26 তারিখে চায়না যাচ্ছেন, 4 দিনের সফর, 26, 27, 28, 29। সেখানে উনি বোয়া ফোরাম আছে ওদের ওইখানে, খুব এটা একটা ইন্টারন্যাশনালি খুব নামকরা একটা কনফারেন্স এখানে হয়। পৃথিবীর অনেক লিডাররা এখানে আসেন, উনি ওখানে কথা বলবেন। এবং আমরা এক্সপেক্ট করছি যে এই মিটিংয়ের এই বোয়া ফোরামের বাইরেও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আমরা এক্সপেক্ট করছি যে ওনার একটা বায়োলেটারাল মিটিং হবে। পিল
পিলখানা ট্র্যাজেডিতে নিহতের ক্ষতি কখনোই পূরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। সেনাপ্রধান এ সময় বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে। মুক্তিযোদ্ধারা দেশের গর্ব ও অহংকার। এ সময় জুলাই অভ্যুত্থানে হতাহতদের প্রতিও সম্মান জানান তিনি। ইফতার আয়োজনে বিডিআর বিদ্রোহে নিহত পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জুলাই অভ্যুত্থানে আহতরা উপস্থিত ছিলেন। গত 25-26 ফেব্রুয়ারি 2009 তারিখে কতিপয় উৎশৃঙ্খল বিপদগামী বিডিআর সদস্য একটি চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস মেধাবী দেশপ্রেমিক ও অকুতভয় 57 জন অফিসার, তাদের পরিবারের কয়েকজন সদস্য এবং একজন সৈনিককে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডের মাধ্যমে তদানীন্তন বিডিআর সেনাবাহিনী তথা দেশ ও জাতির অভাবনীয় ক্ষতি সাধিত হয়েছে। সচিবালয় ও প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন, যমুনার আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি এক গণবিজ্ঞপ্তি দিয়ে এ নিষেধাজ্ঞা জারি করেছে। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকার কথা বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার্থে সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও এর আশপাশের এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টো রোডে যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। কৃত্রিম সমস্যা তৈরি করে রাজনৈতিক সংকট বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সন্ধ্যায় রাজধানীতে গণ অধিকার পরিষদ আয়োজিত এক ইফতার মাহফিলে একথা বলেন তিনি। এ সময় নির্বাচনের জন্য পরিষ্কার রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে রাজধানীতে এক ইফতার মাহফিলের আয়োজন করে গণ অধিকার পরিষদ। এতে বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য ছাড়াও অংশ নেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দেশের প্রধান একজন নাগরিক, যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, সে সুদ খেতে পারে না, হারাম খেতে পারে না, দর্শন করতে পারে না, মিথ্যা বলতে পারে না। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, হিংসা নিয়ে কাজ করা যায় না, তাই আগামী নির্বাচনে ফ্যাসিবাদ বিরোধী সব দলকে একসঙ্গে কাজ করতে হবে। 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আজকে ইফতার বাড়িতে আমরা যেমনি বসেছি, আমরা আগামী সকল কার্যক্রমে নির্বাচন থেকে শুরু করে সরকার গঠন পর্যন্ত সব একসঙ্গে করতে চাই আমরা। এ সময় নির্বাচনের জন্য পরিষ্কার রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ প্রদান করবেন। ডিসেম্বরের মধ্যে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের নতুন দিগন্তের পথে আমরা হাঁটতে সক্ষম হব। দেশকে একসাথে এগিয়ে নেওয়ার কথা বলেন ইফতারে অংশ নেওয়া রাজনীতিকবিদরা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। রাজধানী মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেছেন রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খুজিন। এ সময়ে বাংলাদেশের আসার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে জামায়াত। এদিকে বিকেলে মিরপুরের মণিপুর স্কুলে দীর্ঘ 18 বছর পর প্রকাশ্যে সমাবেশ করেছে জামায়াত। আফজাল হোসেন জানাচ্ছেন বিস্তারিত। মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খুজিনের সাথে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এ সময় মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকায় রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতে ইসলামী। বৈঠকে জামায়াতের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমাদের সাথে সবসময় যোগাযোগ ছিল, কিন্তু অফিসিয়ালি রাশিয়ান অ্যাম্বাসেডর প্রথমবার জামায়াত অফিসে আসছেন এবং বাংলাদেশের বর্তমান অনগোয়িং পরিস্থিতি, রাশিয়া বাংলাদেশ রিলেশনশিপ এবং ইনভেস্টমেন্ট, আগামী দিনে জামাত ইসলামী কী ধরনের বাংলাদেশ দেখতে চায় এবং আমাদের আন্তর্জাতিক যে সম্পর্ক ইত্যাদি বিষয়ে
বিস্তারিত আলোচনা হয়েছে। বিকেলে মিরপুরের মণিপুর স্কুলে 18 বছর পর প্রকাশ্যে সমাবেশ ও ইফতার মাহফিল করেছে জামাতে ইসলামী। এ সময় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে সকল ধর্মের মানুষ শান্তিতে থাকবে। মিরপুর, কাফরুল, বাসানটেক এক সময় এটা কিছু মানুষের কারণে অশান্ত ছিল এবং সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা দুর্নীতিবাজ মুক্ত, দখলদার মুক্ত বাংলাদেশ দেখতে চাই এবং আমরা সত্যিকার অর্থে কোরআনের আলোকেই সেই বাংলাদেশটা চাই। সভা শেষে মুনাজাতে অংশ নেয় দলটির নেতারা। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। প্রজ্ঞাপন জারির প্রায় 1 যুগ পর আপিল বিভাগের সিদ্ধান্তে 10ম গ্রেডে 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত মিফতাহ গালিবের রিপোর্টে। 2014 সালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন কাঠামো 11 ও 12তম গ্রেডে নির্ধারণ করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেন 45 জন প্রধান শিক্ষক। 2019 সালে হাইকোর্টের রায়ে রিটকারী 45 জনকে 10ম গ্রেডে উন্নীত করে 2য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে গেজেট প্রকাশ করতে বলা হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে তা খারিজ হয়ে যায়, কিন্তু তা চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দায়ের করে রাষ্ট্রপক্ষ। আমি মনে করি যে সরকার এই বেনিফিটটা এক্সটেন্ড করবে সবার প্রতি, যারা পিটিশনার হয়েছে তাদেরও, এবং যারা পিটিশনার হতে পারেনি ফর দ্য রিজনস বিয়ন্ড দেয়ার কন্ট্রোল, তারাও এই বেনিফিটটা পাবে। বৃহস্পতিবার রিভিউ নিষ্পত্তি করে রায় দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। এর ফলে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকেরা 2য় শ্রেণীর কর্মকর্তার মর্যাদায় এবং 10ম গ্রেডে বেতন পাবেন বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী। দীর্ঘ লড়াইয়ের পরে শিক্ষকরা আজকে তাদের স্বীকৃতিটা পেয়েছে, এটা একটা সম্মানের ব্যাপার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ 10ম গ্রেড পাবেন। দ্বিতীয় ডাইরেকশন হচ্ছে 2য় শ্রেণীতে আপগ্রেডেড গেজেটেড স্ট্যাটাস পাবেন। প্রাথমিকের প্রধান শিক্ষকেরা জানালেন, এর মধ্য দিয়ে দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পাবেন তারা। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার সদস্য সরকার মহোদয়কে, যারা বর্তমান সরকার যারা এই দিনটাকে দেখার জন্য পরিস্থিতিটাকে তৈরি করে দিয়েছেন। তিতিক্ষার বিনিময়ে মর্যাদার লড়াই আমরা এতকাল লড়াই করেছি, মহান আল্লাহর নিকট অশেষ কৃতজ্ঞতা। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা। এনআইডি ইসির অধীনে রয়েছে এবং ইসির অধীনেই থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। এদিকে জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এবং সিভিল সার্ভিস রেজিস্ট্রেশন কমিশন আওতায় নেয়ায় ঘোষণায় নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে মানববন্ধন সহ অবস্থান কর্মসূচি পালন করে এনআইডি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, 18 মার্চের মধ্যে সরকার এনআইডি আইন বাতিল না করলে 19 মার্চ থেকে সারা দেশে অর্ধদিবস অপারেশনাল হল্ট পালন করবে ইসির কর্মকর্তা কর্মচারীরা। আরও দেখুন আবু সাইদ অপুর রিপোর্টে। সম্প্রতি সংস্কার কমিশনের সুপারিশে এনআইডি সেবার সিভিল রেজিস্ট্রেশন কমিশনে নেয়ার যে প্রস্তাব এসেছে, এ নিয়ে অসন্তোষ নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা। গত 6 মার্চ প্রধান নির্বাচন কমিশনের অফিস কক্ষের সামনে অবস্থান নেয় ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। ইলেকশন কমিশনের অবস্থান তুলে ধরতে পারে সরকারের কাছে, যেখানে যেখানে যা যা করার বক্তব্য তুলে ধরার জায়গা আছে সে সব জায়গায় আমরা তুলে ধরবো। এদিকে এনআইডি সেবা ইসিতে রাখতে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে সড়কে 2 ঘন্টার মানববন্ধন কর্মসূচি পালন করে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এতে উপস্থিত ছিলেন ইসি সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট সংশ্লিষ্টরা। আর এ সময় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আসাদুজ্জামান বলেন, যেখান থেকে এনআইডির জন্ম সেখান থেকে এনআইডি সরিয়ে নিলে এর অপমৃত্যু ঘটবে। আমাদের যে ডাটাবেজ আছে 13 কোটি মানুষ, তাদের প্রত্যেকের ডাটা গোপনীয়। এই ডাটা নিয়ে যাতে কেউ কোনো তছরূপ না করতে পারে, আমাদের মূল বিষয়টা সেখানে। এটা ভোটার ডাটাবেজ তৈরি করা হচ্ছে, এটাকে যদি ভাগ করা হয় তা নিশ্চিত করেই ভোটার তালিকা এবং এর 2টি ক্ষতিগ্রস্ত হবে এবং 2টির মৃত্যুবরণ করতে পারে। অপরদিকে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপসচিব মনির হোসেন পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। আগামী মঙ্গলবার 18 তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনে পুনর্বহাল করবার জন্য, তাহলে 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব।
আর এছাড়াও ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন ঘোষিত স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচন অফিসসমূহে এই কর্মসূচি পালিত হয়। আর নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, এনআইডি ইসির অধীনে আছে এবং ইসির অধীনেই থাকবে। এনআইডি এখনো পর্যন্ত ইসির অধীনে আছে এবং ইসির অধীনে থাকবে, এটা আমরা কমিশন থেকে আমাদেরকে সেইভাবেই আমাদের অবস্থানটাই সেইটাই। তবে 48 ঘন্টার মধ্যে বেশ কয়েকটি বিষয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদনের সাথে একমত না জানিয়ে ঐক্যমত কমিশনকে চিঠি দিতে যাচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়ে। আবু সদপু, মাই টিভি, ঢাকা। রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজে এর ইফতার ও দোয়া মাহফিল। গণমাধ্যম কর্মী সহ দক্ষিণাঞ্চলের বিশিষ্টজনদের পদচারণায় মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান স্থল। এ সময় প্রতিটি ক্ষেত্রে বৃহত্তর বরিশালকে সমৃদ্ধ করার প্রত্যাশা জানান অতিথিরা। এস এম আরিফের রিপোর্ট। রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজে এর ইফতার ও দোয়া মাহফিল। প্রত্যেকের জন্য দোয়া করব। গণমাধ্যম কর্মী সহ দক্ষিণাঞ্চলের বিশিষ্টজনদের পদচারণায় মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানের স্থল। দেশ একসাথে যেন গড়তে পারি সেটার জন্য সবাইকে আহ্বান জানাবো। সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ থাকবে। মায়া, এটা আনন্দ অন্যরকম। তথ্য শক্তি দিয়ে দেশকে এগিয়ে নিতে দক্ষিণাঞ্চলের গণমাধ্যম কর্মীদের ভূমিকার কথা জানান বক্তারা। বাংলাদেশের যে ক্রান্তিকাল, এই ক্রান্তিকালের অ্যাকচুয়ালি সাংবাদিকরাই মূলত মূল দায়িত্ব পালন করছে এই দেশের উন্নয়নের জন্য এবং দেশের এই সরকারকে সঠিক পথে পরিচালনা করার জন্য। কাজে আপনারা সেই কলম এবং আপনাদের চিন্তা এবং কার্যক্রম ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়া দিয়ে অব্যাহত রাখবেন সেই প্রত্যাশা করি। আজকে আপনাদের সাথে মিলিত হতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। আমার বিশ্বাস যে আরও এরকম অনেক মিলনমালাতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। এ সময় প্রতিটি ক্ষেত্রে বৃহত্তর বরিশালকে সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা। আগামীর বাংলাদেশ যেন সুন্দর একটি বাংলাদেশ হয় এবং এই বাংলাদেশ যেন সকলে আমরা ভালো থাকতে পারি এবং সকল মানুষ যেন তার অধিকার সংরক্ষণ করে একটি কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠতে পারে, সেই প্রচেষ্টায় বরিশাল বিভাগীয় অ্যাসোসিয়েশন, সাংবাদিক অ্যাসোসিয়েশন ভূমিকা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমরা সবাই একসাথে কাজ করব, সামনের দিকে এগিয়ে যাব সবাইকে নিয়ে, এই প্রত্যাশা করি। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে রহমত করবেন, সবাই ভালো থাকবেন, শরীর এবং স্বাস্থ্যের দিকে সবাই লক্ষ্য রাখবেন। দেশ ও মানুষের কল্যাণ কামনায় ইফতার পূর্ববর্তী দোয়া করা হয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। জানাবো প্রবাসের খবর। মালয়েশিয়ায় বাংলাদেশিদের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে প্রফেশনাল ভিসা ক্যাটাগরি 3 চালুর মাধ্যমে। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, দীর্ঘ সময় বাংলাদেশিদের জন্য প্রফেশনাল ভিসা অনুমোদন কিছুটা মন্দা ছিল। 2015 সালের আগে ক্যাটাগরি 1 এবং 2 এর প্রফেশনাল ভিসায় অসংখ্য বাংলাদেশির মালয়েশিয়াতে কর্মসংস্থান হয়েছিল। এরপর বিভিন্ন অভিযোগে বাংলাদেশিদের জন্য ঢালাওভাবে প্রফেশনাল ভিসা অনুমোদন স্থগিত হয়ে যায়। এবছর আবারও বাংলাদেশি দক্ষ জনশক্তির জন্য ক্যাটাগরি 3 প্রফেশনাল ভিসা উল্লেখযোগ্যভাবে চালু হয়েছে। মালয়েশিয়াতে স্বনামধন্য বাংলাদেশি কোম্পানি গ্র্যান্ড মিজান ইন্টারট্রেডার্স প্রথম দফায় কয়েকশো ক্যাটাগরি 3 প্রফেশনাল ভিসার অনুমোদন পায়। বুধবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রফেশনাল ভিসার টেকনিক্যাল এক্সপার্ট একদল কর্মীকে বরণ করেন মিজান গ্র্যান্ড ইন্টারট্রেডার্সের স্বত্বাধিকারী দাতু মিজান। কমিউনিটি সংশ্লিষ্টরা বলছেন, কলিং ভিসায় শুধুমাত্র কনস্ট্রাকশন খাতে নির্মাণ শ্রমিক, কারখানা শ্রমিক, বাগান শ্রমিক খাতে প্রায় 5 লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে, কিন্তু প্রফেশনাল ক্যাটাগরিতে কলিংয়ে কোনো কর্মী আসতে পারেননি। মালয়েশিয়াতে সব সেক্টরেই বাংলাদেশি কর্মীর ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তা রয়েছে বলে উল্লেখ করা হয়। মিজান গ্র্যান্ড কোম্পানিতে আমাদের বস মিজান দাতু উনি নিজে এসে ওনার অফিসে ওনার পার্সোনাল গাড়ি দিয়ে নিয়ে গেছে। মিজান গ্র্যান্ড ইন্টারট্রেডার্স কোম্পানির আন্ডারে এসেছি, কোনো রকম মালয়েশিয়ান কোনো জায়জামেলা ছাড়া ইমিগ্রেশন পার করেছি, আলহামদুলিল্লাহ।